আজকের পর্বে নেত্র নিউজের মুখোমুখি হয়েছেন শিরিন পারভীন হক। তিনি নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য। আমরা তার সঙ্গে কথা বলবো। শিরিন পারভীন হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। প্রথমেই যদি একটু জানতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অনেক প্রতিক্রিয়া হলো বিভিন্ন পক্ষ থেকে। আপনারা ৩টি মেয়াদে ৪৪৩টি সুপারিশ দিয়েছেন এবং ৩টি আলাদা আলাদা ধাপ ছিল। আপনার কাছে জানতে চাইবো, এই যে ৩টি মেয়াদে আপনারা দিলেন সেগুলো আসলে কি মনে করে, বা সেগুলোর যখন বাস্তবতায় যখন সেগুলোকে প্রয়োগ করা হবে তখন কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা ৩টি মেয়াদে সুপারিশ করার পিছনে মূল কারণটা হলো, আমাদের কাছে মনে হচ্ছে এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার তো রাজনৈতিক সরকার না, এবং এই সরকার ভোট চাইতে যাবে না। সুতরাং এই সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব যেটা রাজনৈতিক সরকার করতে ৩ বার ভাববে যে এটা করতে গিয়ে ভোট হারাবো কিনা, ওইটা করতে গিয়ে ভোট হারাবো কিনা ইত্যাদি। তো আমাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক সুযোগ। আর বিশেষ করে যখন নারী সংস্কার কমিশনে আমাকে দায়িত্ব দেওয়া হলো, তখন আমার কাছে মনে হয়েছে এটা বিশাল একটা ঐতিহাসিক সুযোগ, যেটাকে আমরা কাজে লাগাতে পারি। যে আমাদের এতদিনের যে চাওয়া পাওয়া, যে এতদিনের বঞ্চনা, এতদিনের কি বলবো, নির্যাতন, নিগ্রহ, সবকিছু মিলে আমরা কি চাই, নারীরা কি চায়, সেটা জনপরিসরে উঠে আসবে। এবং সেটা না শুধু জনপরিসরে তো উঠে আসবে, সেই সাথে একটা সরকারি, এই যে দলিলটা, একটা সরকারি দলিলের মধ্যে সন্নিবেশিত হবে। এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা বিরাট নারী আন্দোলনের জন্য, বিশেষ করে নারী অধিকার আন্দোলনের জন্য এটা একটা বড় রকমের একটা অর্জন হতে পারে। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু কাজ শুরু করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার করতে গিয়ে আপনি যে ধরনের হয়রানির মুখে পড়লেন, মানে অনলাইন অফলাইন দুই ভাবেই, আপনার কি কখনো মনে হয়েছে যে এখন আসলে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? এটার উত্তর কিন্তু হ্যাঁ এবং না, দুইটাই। কারণ বিভিন্ন সময় নানা রকম অন্তরায়, নানা রকম বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে, শুধু নারী পক্ষকে না, নারী আন্দোলনের অন্য যারা আছে তাদেরও পড়তে হয়েছে। বিশেষ করে কতগুলো বিষয় নিয়ে কথা বলা, কতগুলো বিষয়কে সামনে হাজির করার দাবি হিসেবে, সেটা নেবার মতো মানসিকতা তৈরি হয় নাই, এখনো সমাজে তৈরি হয় নাই। এবং যেটা আমার কাছে, সেজন্য আমি কিন্তু আশ্চর্য হই নাই যখন আমি ধরেই নিয়েছি এখানে তর্ক হবে, বিতর্ক হবে, সমালোচনা হবে, আলোচনা হবে। তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে এগুলো সব হওয়াটাও এক ধরনের ইতিবাচক একটা অগ্রগতি। কারণ এই বিষয়গুলো জনপরিসরে আলোচিত হয় না, এই বিষয়গুলো জনপরিসরে আসে না, মানুষ জানে না নারীরা কি চায়, নারীরা তাদের জীবনের জন্য, তা স্বাধীনভাবে চলতে পারার জন্য, স্বাধীনভাবে বলতে পারার জন্য নারীরা কি চায়, কি দরকার। এক সংবিধানে সমতার কথা বলা হয়েছে, এক হাত দিয়ে সমতা দিয়েছে, আরেক হাত দিয়ে সমতা নিয়ে গেছে। সেটা হয়েছে যে আমাদের পারিবারিক আইন। আমরা জানি আমাদের পারিবারিক আইন কিন্তু ধর্ম নির্ভর। সুতরাং পারিবারিক আইন অনুযায়ী বাংলাদেশের সকল নারীরা সমান অধিকারের বা একই অধিকারের পায় না। মুসলিম পারিবারিক আইনে একরকম আছে, হিন্দু পারিবারিক আইনে আরেক রকম আছে, খ্রিস্টানদের জন্য আরেক রকম, বৌদ্ধদের জন্য আরেক রকম। আর যাদের কোনো ধর্ম বিশ্বাস নাই তারা তো তাদের অস্তিত্বই স্বীকার করা হয় না। তো সেই জন্য আমাদের কাছে মনে হচ্ছে এমন একটা জিনিস আমরা হাজির করতে চাই, আর যেখানে নাকি বাংলাদেশের সকল নারী, যে তার জাতিসত্তা যাই হোক, তার ভাষা যাই হোক, তার শ্রেণী যাই হোক, সবকিছু মিলে তার অন্তত আইনি অধিকারের জায়গায় তারা এক কাতারে দাঁড়াতে পারে। যে পরিকল্পনাগুলো ছিল আপনাদের, সেই পরিকল্পনাগুলো কি অন্তর্ভুক্ত করতে পেরেছেন নাকি কিছুটা আপোষ করতে হয়েছে? না, আমরা আমাদের জায়গায়, আমরা 10 জন, আমার কমিশনে আমরা 10 জন, আমরা কিন্তু
যা বলতে চেয়েছি সবই আমরা লিখিতভাবে রিপোর্টে দিয়েছি। আমরা সেখানে কোথাও কোন রকমের করি নাই, মানে এটা এটা দেয়া যাবে কি এটা দেয়া যাবে না, এটা কি প্রতিক্রিয়া হবে কি প্রতিক্রিয়া হবে না, ওগুলো আমরা করিনি। আমরা মনে করেছি আমরা যা বলার আমরা বলবো। এখন এটার কতটা সরকারের দায়িত্ব, এখন এটা কতটা বাস্তবায়ন করতে পারবে এই বর্তমান সরকার এবং আগামীতে সরকার, সেটা সরকারের বিবেচনার বিষয় আছে। কিন্তু আমাদের দিক থেকে আমরা কি চাই, আমরা সেটা ভালোভাবেই চিন্তা করেই আমরা দিয়েছি এখানে। তো সেই জায়গা থেকে মানে প্রতিক্রিয়া যে হয়েছে সেটা কিন্তু হবারই কথা আসলে, কারণ আমরা তো সেই মানসিকতাটা এখনো তৈরি করতে পারি না। আমার কাছে খুব খারাপ লাগে যখন 2025 সালে এসেও বলতে হয় যে আমরা আসলে প্যারিটি চাই, আমরা আসলে ইকুয়ালিটি চাই, আমরা আসলে 50-50 চাই। এখনো নারী আন্দোলনেরও অনেক অংশ এখনো 1/3 তারা খুশি, আমরা কিন্তু তা না। যেমন সংসদে আসনের ক্ষেত্রে অনেকেই বলছেন যে 100টা আসন যদি নারীদের জন্য দেয়া হয়, সংরক্ষিত আসন, তাহলে সেটাই আমরা খুশি। এবং সেখানে আমাদের দাবি শুধু একটা, সেটা হলো যেন সরাসরি ভোটে আসে। আমরা বলছি কেন, যখন 300 আসনের সংসদ করা হয়েছিল সেই সময় আমাদের জনসংখ্যা কত ছিল আর এখন জনসংখ্যা কি, সেই হিসাবে তো জনপ্রতিনিধিদের সংখ্যাও বাড়তে হবে। তো সেই জন্য আমরা বলেছি যে আমরা 600 আসনের সংসদ চাই, যেখানে 300 আসন সংরক্ষিত হবে। তো সেটাতে আবার কয়েকজন আমাকে বলেছে তাহলে তো সাধারণ আসনেও তো নারীরা আসবে, তাহলে তো নারীরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে সংসদে। তা আমি বললাম তো 50 বছর তো পুরুষরা সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন না হয় হলো নারীরা সংখ্যাগরিষ্ঠ। একটু আমরা দেখি না তারা কি দেশকে কি দিতে পারে, সেই সুযোগটা একবার দিয়ে দেখি। সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্বের যে প্রস্তাবটি দিয়েছিলেন, এটা কি আদতে কি এটা ক্ষমতার পুনর্বন্টন করবে বলে মনে করেন, নাকি আসলে নারীরা পুরুষদেরই একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হবে? সেটা তো হবে, সেটা অনেকদিন ধরে হয়েও আসছে। একসময় তো নারী আন্দোলনের যে বৃহত্তম সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ, সেটা একসময় একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল, কিন্তু একটা সময় এসে তারা বোধ করেছে এবং তারা আমার মনে তাদের সচেতন হয়েছে যে না, আমরা অঙ্গ সংগঠন হিসেবে থাকতে চাই না, আমরা একটা স্বতন্ত্র সত্তা নিয়ে হাজির হতে চাই। সেই হিসেবে মহিলা পরিষদ কিন্তু একটা সময় এসে আলাদা হয়ে গেল, রাজনৈতিক দলের থেকে আলাদা হয়ে গেল। তারপরেও রাজনৈতিক দলগুলোর তো অঙ্গ সংগঠন আছে, প্রত্যেকটা দলেরই একটা নারী উইং আছে, নারী শাখা আছে। তো তারা তারা কতটুকু স্বতন্ত্রভাবে তারা তাদের এজেন্ডা তৈরি করতে পারে, তাদের দাবিনামাগুলো তৈরি করতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভূমিকা হলো দল কি চাচ্ছে সেটাকে সমর্থন দেয়া এবং দলের দলের যে চাহিদা সেটার পক্ষে নারীদেরকে মোবিলাইজ করা। এই যে সংস্কার প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে, আমরা জানি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে কিছু সংস্কার করব বলে মানুষকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে ভোট চাওয়া হয়, সেই জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, সকল ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, বাস্তবে কিন্তু সেগুলোর খুব একটা বেশি আমরা প্রয়োগ হতে দেখি না। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো আসলে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করতে পারে? পুঁজি হিসেবে ব্যবহার করবে কিনা জানি না, কিন্তু আমি যেদিন আমরা জমা দিলাম 19শে এপ্রিল, যেদিন আমরা প্রতিবেদন জমা দিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেদিন আমাদের জমা দেওয়ার পরপরই একটা সংবাদ সম্মেলন ছিল। তো আমি সেখানে বলেছিলাম যে এই 433টা প্রস্তাবের মধ্যে যদি 200টাও বাস্তবায়ন করা যায় তাহলেও কিন্তু নারীরা অনেকটা আগে। তো আমি এক্সপেক্ট করি না যে 433টা রাতারাতি হয়ে যাবে, তা তো হবে না। আমরা সেভাবে ভাগও করে নিয়েছি কোনগুলো আমরা মনে করি করা সম্ভব, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতেই করা সম্ভব। কিন্তু এখন মনে হচ্ছে যে
আহ, সেটার প্রতিও কতটুকু রাজনৈতিক সদিচ্ছা আছে আমি জানি না। রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে কিনা, পুঁজি হবে কিনা, সেটা আমি জানি না। আমি ঠিক বলতে পারছি না যে সেটা কতটা হবে বা হবে না, কারণ ওই খেলাটা তো এখনো শুরু হয়নি। যারা আসলে নারী আন্দোলন নিয়ে কাজ করে গেছেন, নারীদের অধিকার নিয়ে কাজ করে গেছেন, সেখান থেকে যদি বলি তাহলে আন্দোলন এবং সংস্কার, মানে একটা রাষ্ট্রের বাইরে থেকে আন্দোলন করা, একটা রাষ্ট্রের ভেতর থেকে পরিবর্তনগুলো নিয়ে আসার জন্য কাজ করা, কোনটিকে আপনার কাছে টেকসই মনে হয় এবং কেন? আমি মনে করি দুইটারই দরকার আছে। একটা কথা আছে ইংরেজিতে, ইন অ্যান্ড আউট অফ দ্য স্টেট। সুতরাং রাষ্ট্রের ভিতরে থেকেও যতটুকু সম্ভব যদি দরজাটা খোলা হয় আমাদের জন্য, আমাদের সে সুযোগটা নেওয়া উচিত। কারণ সেখান থেকে অনেক কিছু মানে অনেক কিছুকে ঠেলে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাইরের থেকে চাপটাও অব্যাহত রাখতে হবে। সুতরাং আমি সবসময় মনে করি আমাদের আন্দোলনের জায়গা রাস্তাতেও এবং পলিসি টেবিলে। দক্ষিণাঞ্চলের নারীরা পানিতে লবণাক্ততা, হ্যাঁ সাতক্ষীরা, পানিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে এবং যেখানে আমরা নারীদেরকে দেখছি যে তাদের জরায়ু কেটে ফেলে দিতে হচ্ছে, তাদের হচ্ছে যে পিরিয়ড জনিত সমস্যাও হচ্ছে। আপনাদের এই সংস্কার প্রস্তাবনায় কিভাবে ইন্টারসেকশনালিটি এবং ক্লাইমেট জেন্ডার জাস্টিস ব্যাপারটাকে আপনারা অ্যাড্রেস করেছেন, কিভাবে আপনারা সেই প্রস্তাবনাগুলো তৈরি করেছেন, আমি একটু জানতে চাই। আমরা আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা আলাদা সেকশনই আছে আমাদের, সেটা হচ্ছে সপ্তদশ অধ্যায় যেটা। তো সেখানে আমরা চেষ্টা করেছি প্রেক্ষাপটটা তুলে ধরতে, যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে লবণাক্ততা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেখানে যে নারীর প্রজনন ক্ষমতা কিভাবে আক্রান্ত হচ্ছে, কিভাবে ব্যাহত হচ্ছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেখানেও কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে কি কি করণীয় সেটাকে আলাদা করেছি, এবং পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদ কি করণীয় সেটাকে আলাদা করেছি। আবার সেই সাথে আলাদা করেছি আমাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন। তো সেখানে বেশ কয়েকটা সুপারিশ আমরা রেখেছি, প্রস্তাব আমরা রেখেছি। একটু যদি আমরা জানতে পারি তাহলে খুব ভালো হয়, যদি আমাদেরকে বলেন। এবং আমার আমার ধারণা একটা দুইটা প্রস্তাবনা নিয়েই এত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আমার ধারণা কেউই আসলে সবগুলো প্রস্তাবনা সেই অর্থে পড়েননি বা জানেনও না যে এখানে নারীদের স্বার্থ কিভাবে সুরক্ষিত হচ্ছে। না, একসময় তো মনে হয়েছিল যে কেউই পড়ে নাই, কিন্তু হেফাজত পড়েছে। তো কিন্তু পরে মনে হলো হেফাজতও পড়েনি, হেফাজত ওই তিনটা জিনিসে আটকে গেছে, তিনটা বিষয়, এবং সেই সাথে সাথে অন্যরাও আটকে গেছে। আমাদের যেটা নাকি আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা, সেটা হলো যে অনেক প্রগতিবাদী সংগঠন বা প্রগতিবাদী স্বর আমাদের পক্ষে খুব একটা টু আওয়াজও করে। বিশেষ করে যখন আমরা হেফাজত দ্বারা আক্রান্ত হলাম, তখন তারা কিন্তু জোর গলায় কিছুই বলে নাই, একমাত্র শ্রম কমিশন ছাড়া। শ্রম কমিশন আমাদের পক্ষে থেকেছে, পাশে থেকেছে, আমরাও তাদের পক্ষে থাকার চেষ্টা করেছি, পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা যাদেরকে প্রগতিবাদী বলে চিনি, জানি, এবং যারা মুখে ফেনা তুলে ফেলে গণতন্ত্র এবং সংস্কার নিয়ে বা সমাজের অগ্রগতি নিয়ে, তারা কিন্তু এই সময় চুপ ছিল। আপনারা তো রাষ্ট্রকে সাহায্য করছেন, সেই জায়গাটা থেকে যখন আপনাদের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়, একদম বোধ হয় ব্যক্তিগত পর্যায় থেকে, এটা কি আপনাদের কাজকর্মে কোনো প্রভাব ফেলতে পেরেছে কিনা? ততদিনে তো আমরা জমা দিয়ে ফেলেছি, ততদিনে কিন্তু এটা জমা হয়ে গেছে। যখন আপনারা কমিশনের রিপোর্ট জমা দিলেও আমি জানি যে আপনারা বিভিন্ন জায়গায় এখনো মিটিং করছেন, আপনাদের যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো করছেন। নিশ্চয়ই আপনারা সংস্কার প্রস্তাবনার প্রতিবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ শেষ হয়ে যায় বা সংস্কার কমিশনের কাজ শেষ হয়ে যায়, কিন্তু সেগুলোর যে সহায়তাগুলো সেগুলো আমি জানি আপনারা এখনো করছেন। সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র আপনাদেরকে কতটা সহায়তা করছে? আমরা যেটা করেছি, এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম যে কোথায় কোথায় গেলে কাজ হবে। বিশেষ করে আমরা যেগুলোকে তাৎক্ষণিকভাবে ডুয়েবল মনে করছি, যেগুলো আমরা মনে করছি বাস্তবায়নযোগ্য, সেই ক্ষেত্রে আমরা এখন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বসছি।
আমরা বেশ কয়টা মন্ত্রণালয়ের সাথে বসেছি, আমরা প্রধান বিচারপতির সাথে বসেছি। ওইখানে আমরা আমাদের যে সুপারিশগুলো আমরা মনে করি এখনই করা সম্ভব ওগুলোকে তুলে ধরেছি এবং তুলে ধরে তাদেরকে অনুরোধ করেছি তারা যেন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সক্রিয় হয়। তো তার মধ্যে সবচেয়ে আমাদের বড় স্টেক হোল্ডার হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং আমরা তাদেরকে বিশেষভাবে আবেদন করেছি যে তাদের ভূমিকা যেটা আমরা যেখানে প্রস্তাব করেছি তাদের ভূমিকাকে আমরা বেশ মৌলিকভাবে পাল্টাবার কথা বলেছি। আমরা বলেছি যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ কিন্তু ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন না, তাদের কাজ হচ্ছে নারীর বিষয়টাকে মূলধারায় নিয়ে আসা এবং এই বিষয়টা যে প্রত্যেক মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেটাকে বারবার করে স্মরণ করিয়ে দেওয়া। সুতরাং একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে নারী এই মন্ত্রণালয়। কিন্তু দুইটা বিষয় আমরা বলেছি নারী মন্ত্রণালয় সাবজেক্ট হিসেবে থাকবে, একটা হলো নারীর উপর সহিংসতা, আরেকটা হচ্ছে বাল্যবিবাহ। এই দুটোকে আমরা বলেছি যে এই দুটো জিনিস এই মন্ত্রণালয়কেই নেতৃত্ব দিতে হবে, আর বাকিগুলো কৃষি মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, নারী বিষয়ক মন্ত্রণালয়ের মূল কাজ হবে যে দেখা যে অ্যাক্রস দ্য বোর্ড সরকার এই ইস্যুগুলোকে তুলে নিচ্ছে কিনা এবং এই ইস্যুগুলোকে নিয়ে আগাচ্ছে কিনা, সেটা হবে নারী মন্ত্রণালয়ের কাজ। এবং আমরা এটাও বলেছি যে নারী মন্ত্রণালয়ের অধীনে এখন দুটো প্রতিষ্ঠান আছে, একটা হলো নারী বিষয়ক যে অধিদপ্তর, আরেকটা হলো জাতীয় মহিলা সংস্থা। আমরা জানি জাতীয় মহিলা সংস্থা মূলত একটা দলীয় রাজনৈতিক অংশগ্রহণের জন্য একটা বিশেষভাবে তৈরি করা সংগঠন, কিন্তু আমরা বলেছি যে এটা বিলুপ্ত করা যায়, এটার কোনো প্রয়োজন নাই, বা এটার যে অ্যাসেটস আছে এবং এটার যে ওখানে যে যারা প্রশিক্ষক আছে ইত্যাদি তাদেরকে আমরা অধিদপ্তরের সাথে মার্জ করে দিলে হয়। তো এই ধরনের প্রস্তাবও আমরা রেখেছি যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কোথায় কোথায় কি কিভাবে পরিবর্তনগুলো আনা যেতে পারে। আমি শুধু বাংলাদেশ রাষ্ট্রের কথা বলছি না, ইন জেনারেল রাষ্ট্র কি কখনো আসলে নারীর ক্ষমতায়ন বা নারীর অধিকারের প্রশ্নে কখনো প্রকৃত মিত্র হতে পারে কিনা বা অনুকূল একটা পরিবেশ তৈরি করতে পারে কিনা, মানে রাষ্ট্রকে আসলে অ্যালাই হিসেবে কাউন্ট করা উচিত কি উচিত না বলে আপনি মনে করেন, কি মনে করেন? সেটা তো নির্ভর করে আমার রাজনৈতিক পরিস্থিতির উপর। আমরা দেখেছি আইসল্যান্ড একটা উদাহরণ, রোয়ান্ডা একটা উদাহরণ, ফিনল্যান্ড একটা উদাহরণ, যেখানে নারীর ক্যাবিনেটেই নারীর আধিক্য আছে এবং তারা কিন্তু নারীদের এগিয়ে যাবার ক্ষেত্রে এবং নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে কিন্তু তারা অনেক সক্রিয়, অনেকভাবে সচেষ্ট এবং অনেক কিছু অর্জনও করতে পেরেছে। সুতরাং রাষ্ট্র এটা সম্পূর্ণ নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছার উপর। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে রাষ্ট্র আমার মিত্র হতেই পারে এবং আমাকে চেষ্টাও করতে হবে রাষ্ট্রকে আমার পক্ষে কাজ করাতে। কিন্তু যেখানে রাজনৈতিক সদিচ্ছা একেবারেই নাই সেখানে তো আমরা কিছুই আশা করতে পারি। আমরা প্রতি বছর বাজেটে দেখতে পাই যে নারীদের যেসব ব্যবহৃত পণ্য তথা স্যানিটারি ন্যাপকিন বা এই ধরনের যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের প্রস্তাবনায় কি এই ধরনের কোনো ব্যাপার বা এই ধরনের ইস্যুগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, যেখানে আসলে অর্থ মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে? আমরা এটা নিয়ে আলাপ করেছি যে এটার উপর যে কর আরোপ করা হয়েছে এই অন্তত এই করটা যেন উঠিয়ে নেওয়া হয় সেটা বলেছি। এবং আমরা আলাপ করেছি, এখানে এনেছি কিনা আমার তো এখন আর মনে নাই, যে স্যানিটারি ন্যাপকিনের বিকল্প যেগুলো আছে সেগুলো যেন অ্যাভেলেবল করা হয় নারীদের জন্য। আমরা অনেক আগে দেখেছিলাম কোন একটা চরে যেখানে নারীরা তাদের পিরিয়ডের সময় একটা কাপড়ে বালু পেঁচিয়ে পুঁটলি করে সেটা ব্যবহার করেন।
আমরা যখন একদিকে উন্নয়নের গল্প বলছি, আমরা যখন শহুরে বাস্তবতায় বিভিন্ন ধরনের অধিকার নিয়ে কথা বলছি, তখন আসলে আরো একটা একটা সমান্তরালে আরেকটা বাস্তবতা হচ্ছে এই নারীরা, যারা আসলে একদম খুব মৌলিক একটা 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 অনুষঙ্গ, একটা নারী পণ্য, যেটা তারা ব্যবহারই করতে পারছেন না বা ব্যবহার করার মতো সামর্থ্য নাই। সেক্ষেত্রে আসলে রাষ্ট্র এখানে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আপনাদের সংস্কার প্রস্তাবনাগুলো কতটা বাস্তবে আসবে সেটা আমি পরে আলাপ করব, কিন্তু এটা একদম খুব মৌলিক। সেক্ষেত্রে এটা আসলে রাষ্ট্র কিভাবে এই সমাধানটা করতে পারে? রাষ্ট্রের যে সমাজ কল্যাণ বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে এবং বিশাল একটা নেটওয়ার্ক আছে, এটার মাধ্যমে কিন্তু রাষ্ট্র যদি চায় তাহলে কিন্তু সেটা করাই যায় যে আহ, স্বল্প মূল্যে এগুলো মানে সরবরাহ করা, এটা করতেই পারে যদি সেরকম সদিচ্ছা থাকে, সেটা করতেই পারে। এবং নারীরাও কিন্তু দাবি করছে সেটা, নারী আন্দোলনও সেটা দাবি করছে যে এটাকে 1 নম্বর করমুক্ত করা হোক, 2 নম্বর বিকল্পগুলোও বাজারে আসুক। আপনারা আপনারা যারা অনেকদিন ধরে নারী অধিকার আন্দোলন করছেন, এখন এই প্রজন্মের যারা নারী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনার কি মনে হয় যে কোথাও যোগাযোগের কোনো একটা ঘাটতি রয়েছে, বা আপনাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের যে নারী অধিকারের প্রশ্নে যেই ভাষাগুলো রয়েছে, সেগুলো কি আসলে আপনারা একজন আরেকজনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন কিনা? যতটা হলে ভালো হতো ততটা হয়নি। আর এখানে দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার আছে। আমার দৃষ্টিভঙ্গিটাই যে সঠিক তাও কিন্তু আমি জানি না। কিন্তু 2020 সালে যখন বেগমগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে যখন তোলপাড় শুরু হলো, তখন কিন্তু এই বর্তমান প্রজন্মের কিছু নারী আমাদেরকে যোগাযোগ করলো এবং বলল যে আমরা একসাথে কিছু করতে পারি কিনা, আপনাদের যে অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগিয়ে আমাদের যে এনার্জি আছে এই দুটোর একটা সম্মিলন করে আমরা কিছু করতে পারি কিনা। তো তখন আমরা কিন্তু সেই সময় যখন কোভিড এর চলছে, তখন কিন্তু আমরা একটা বিশাল বড় একটা প্রতিবাদ করতে পেরেছিলাম। এবং সেই প্রতিবাদটা তখন করেছিলাম প্রজন্মান্তরে নারী নারী নারীবাদী মৈত্রী, যেটার ইংরেজি ছিল ফেমিনিস্ট অ্যাক্রস জেনারেশনস, ফেমজেন। তো সেটা কিন্তু আমরা করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছিল, কারণ আমরা এই প্রজন্মের সাথে একটা সরাসরি কথোপকথনে আসতে পেরেছি। তাদের কাছে কোন ইস্যুগুলো বেশি প্রাধান্য পায়, আমাদের কাছে কোনগুলো বেশি প্রাধান্য পায়, এগুলো নিয়ে একটা মত বিনিময় করার সুযোগ হয়েছিল আমাদের। কিন্তু যেটা অভিজ্ঞতা। হ্যাঁ। দুঃখজনক যেটা সেটা হলো ফেমডেন সেভাবে আমরা আর ধরে রাখতে পারলাম না। কারণ আমরা মনে করেছিলাম এবার নেতৃত্ব দেওয়ার পালা এই প্রজন্মে, আমরা নেতৃত্ব দিব না, ওরা নেতৃত্ব দিবে। কিন্তু ওরা আর এটাকে সেভাবে ধরে রাখতে পারে। তো সেখানে আমার একটা হলো যে যেই জিনিসের জন্য আমরাই লড়াই করেছি, যে নারীর জীবনকে স্বাধীনভাবে যেন পরিচালিত করতে পারে, সেই জন্য নারীর শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারীর পেশাগত একটা আহ নারী পেশাটা খুব গুরুত্বপূর্ণ, নারী পেশাজীবী হওয়াটাও গুরুত্বপূর্ণ। সেই জন্য পেশাজীবী হতে গিয়ে এবং সফল পেশাজীবী হতে গিয়ে নারীদের কিন্তু অনেক সময় দিতে হচ্ছে চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, এটাতে যে যেটার সাথে যুক্ত। এবং সেই জন্য কিন্তু অনেকে বলছে আমাদের তো আন্দোলন করার সময় নেই। তো সেটা একটা আইরেনি, কারণ আমরাই চেয়েছি মেয়েরা এগুলো সিরিয়াসলি নেই। কোন ধরনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য কোন ধরনের সভা, সেমিনার, এই ধরনের কোনো কিছু কি আসলে আপনাদের কোনো পরিকল্পনায় রয়েছে কিনা? আমরা যেটাতে করেছি। এক এক আমরা এই যে প্রজন্ম। কোভিড কালীন কিন্তু আমরা প্রতি মাসে ওয়েবিনার করেছি, যেখানে সারা দেশে আমাদের একটা নেটওয়ার্ক আছে, দুর্বার নেটওয়ার্ক, সেখানে 530টা নারী সংগঠন সদস্য, এবং তাদেরকে নিয়ে এবং অন্যদেরকেও নিয়ে আমরা ওয়েবিনার করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে। 1 বছরে আমরা পুরো বছর সেই ওয়েবিনার গুলো করেছি। সেটা আমাদের কাছে মনে হয়েছিল যে একটা গুরুত্বপূর্ণ আহ
উদ্যোগ, যেটা নাকি আমাদেরকে এই নতুন প্রজন্মের নারীদের সাথে যুক্ত করতে সাহায্য করে। নারীরা তো আসলে এই সমাজের, এই রাষ্ট্রের, এমনকি বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী, বা কিছু ক্ষেত্রে অর্ধেকের বেশি। বাংলাদেশে অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি, হ্যাঁ। সেক্ষেত্রে আসলে নারী ইস্যুটা কিভাবে, নারী ইটসেলফ কিভাবে বিতর্কিত ইস্যু হয়? আমার মনে হয় যেটা বিতর্কিত হওয়ার মূল জায়গা, সেটা হলো নারীর কাছে নারীর শরীরের স্বাতন্ত্র্যতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই শরীর শব্দটাই একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই মানে আমরা যতক্ষণ মজুরির কথা বলবো, সমান মজুরির কথা বলবো, তখনও কিন্তু গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু যখন আমি বলবো শরীর আমার, সিদ্ধান্ত আমার, তখনই মানুষ এটা আবার কি, এটার মানে কি, তখন অনেক একটা নেতিবাচক একটা প্রতিক্রিয়া হয়। সেই জন্য মানে কিন্তু নারীর যে দাবিনামা, নারীর যে অধিকারের গুলোর দাবিনামা, সেখানে কিন্তু নারীর শরীরের উপর নারীর নিজস্ব অধিকার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই জন্য আমার মনে হয় শুধু নারী নিয়ে কথা বললে অতটা ইয়ে হয় না, কিন্তু এই যেহেতু নারী বললেই সাথে সাথে নারীর শরীরটা চলে আসে, তখনই কিন্তু সমস্যাটা হয়। পুরুষদের অনেকে আসলে প্রচন্ড রকমের নারী বিদ্বেষী এবং নারী বিরোধী, কিছু ক্ষেত্রে নারী বিরোধী অবস্থানও অনেক সময় আমরা নিতে দেখি। তো আপনার কি কখনো মনে হয় বা মনে হয়েছে যে এই আন্দোলনটা আসলে অনেক মানুষের সঙ্গে আপোষ করে তারপরে আন্দোলনটা এগিয়ে নিতে হয়, এবং সেখানে নৈতিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান বিবেচনা করে কাজ করতে হয়? একসময় আমাদেরকে খুব সমালোচনা করা হতো, কারণ আমরা আমাদের মিছিলে, আমাদের বিশেষ প্রতিবাদ মিছিলগুলোতে আমরা বলতাম যে না, এটা এটা আমাদের আন্দোলনের চেহারাটা হবে নারী, আন্দোলনের চেহারাটা পুরুষের হবে না, আন্দোলনের নেতৃত্বের চেহারাটা হবে নারী। এবং এটা নিয়ে কিন্তু আমরা খুব ঝামেলায়ও পড়েছিলাম এক সময়, কারণ প্রথম এটা বোধহয় 1985 সাল, আমরা তখন নারী পক্ষ মাত্র 2 বছর হয়েছে বয়স তখন। তো তখন আমরা বড় নারী সংগঠনগুলোর সাথে মিলে একটা প্রতিবাদ শুরু হয়েছিল। সব মেহের নামে 10 বছরের একটি মেয়েকে টানবাজার যৌনপল্লী থেকে ও পালিয়ে, কোনো রকমে পালিয়ে এসে রেল স্টেশনে, নারায়ণগঞ্জ স্টেশনে এসে ওখানে বোধহয় প্ল্যাটফর্মে পড়েছিল। তখন এক ভদ্রলোক ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়, কিন্তু মেয়েটি বাঁচল না। তো তখন প্রচার মাধ্যমেও 85 সাল মনে রাখতে হবে, এটা হলো এরশাদ আমল, এবং এরশাদ আমলের সেই বছরই কিন্তু গণমাধ্যমের উপরে নানা রকমের সীমাবদ্ধতা, নানা রকমের রিস্ট্রিকশনস আরোপ করা হয়েছিল। তো তখন কিন্তু হঠাৎ করে সামনের পাতায় আসতে শুরু করলো এইসব ঘটনা, কারণ এগুলো সরাসরি রাজনৈতিক বিষয় না। তো নারীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, অনেক বেশি রিপোর্টিং এ আসতে শুরু করলো। তখন এই সব মেহেরের ঘটনাটাও একদম সামনের পাতায় আসলো, এবং সেটার প্রতিক্রিয়াটা ছিল আহারে, এইভাবে একটা ছোট মেয়ে, একটা নিষ্পাপ, কথাটা ছিল নিষ্পাপ মেয়ে, তার উপরে এই অত্যাচারটা হলো। সে অত্যাচার থেকে সে কোনো রকমে পালিয়ে এসেছিল, কিন্তু বাঁচতে পারলো। তখন আমরা একটা সবাই মিলে একটা প্রতিবাদ সভা করার কথা ভাবলাম, কিন্তু দেখা গেল যে আমাদের বৃহত্তর নারী সংগঠন তারা বলছে যে এখানে বক্তা হবে অমুক মানে অমুক গুরুত্বপূর্ণ পদে থাকা পুরুষ মানুষ, উপাচার্য, বড় নেতা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা বললাম কেন, আন্দোলনটা তো নারীদের, সামনে ওনারা থাকতে পারে, ওনারা আমাদের পাশে থাকতে পারে, আমাদের পিছনে থাকতে পারে, আমাদের সামনে। এই জিনিসটা নিয়ে খুব তর্ক হয়ে গেল। আমরা মানে সেখানেই বুঝলাম যে আমরা একমত হতে পারছি না। নারী আন্দোলন অনেকভাবে বিভক্ত, এটাও একটা ব্যাপার ছিল যে আন্দোলনের স্বরটা কার হবে, নারীর না পুরুষের। কারণ পুরুষ
আমাদেরকে রক্ষা করবে, পুরুষ আমাদেরকে সুরক্ষা দিবে, পুরুষ আমাদেরকে মা বোন ডাকবে, কিন্তু সমনাগরিকের মর্যাদা কখনো মর্যাদা দিবে না। তো সেই সব নিয়ে আমাদের মধ্যে পরিষ্কার একটা ভাগাভাগি হয়ে গেল। তো আমি মনে করি সেটা কিন্তু, আমি ওটাকে নেতিবাচক মনে করি না। আমি মনে করি এটা মানে অগ্রগতির একটা অংশ। এখনকার প্রজন্মের নারীরা যখন কোনো আন্দোলন করে, তাদের আন্দোলনটা অনেক ধরনের বৈচিত্র্যময় একটা পরিবেশ আমরা দেখতে পারি। যেমন আমি যদি বলি, ধর্ষণ বিরোধী একটা আন্দোলন তাদের ছিল, যেখানে তারা শাহবাগে দাঁড়িয়ে নাচছিল নারীরা, এবং বলছিল তুই পুরুষ তুই ধর্ষক, এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান ছিল। বা দেখা যাচ্ছে যে তারা ওইটাই ফেমজেন, ওইটার কথাই আমি বলছিলাম। ওইটা ফেমজেনের পক্ষ থেকে করা হয়েছিল, আমরাও ছিলাম। তারপরে আবার দেখা যাচ্ছে যে তারা যখন পোশাক নিয়ে যখন কথা বলে, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলে, তারা বিভিন্ন ধরনের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে যায়, গান করে, নাটক করে। তো আপনার কি মনে হয় যে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আন্দোলনের ভাষাটা পাল্টাচ্ছে, ধরন পাল্টাচ্ছে, এবং এটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ, আপনি কি ভাবেন? না, আমি মনে করি খুবই খুবই ইতিবাচক। আমরা ছিলাম ওদের সাথে, এবং আমরা ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফ্ল্যাশ মব করেছি। এটা সেই বছরই কিন্তু এটা শুরু হয়েছিল বোধহয় চিলেতে, দক্ষিণ আমেরিকার রাষ্ট্র চিলেতে, এবং সেই জায়গা থেকে মানে এটা খুব ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। নারী আন্দোলন ওই একই সুরে একই কথা নিয়ে ফ্ল্যাশ মব করা, সেটা আমরাও করলাম তখন। এবং আমরা করলাম, ওরা ছিল বলে আমরা করতে পারলাম। মানে এই প্রজন্মের নারীরা ওটাকে ওই পদক্ষেপটা নেওয়াতে আমরা ওর সাথে যুক্ত হতে পেরেছি, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে ওটা মানে যে তারা এটা করেছে। অনেকে বলে থাকেন যে নারী পক্ষের যে রাজনীতি বা নারী পক্ষের যে লৈঙ্গিক রাজনীতি, জেন্ডার পলিটিক্স, সেটা অনেকটা কনজারভেটিভ, অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আপনি আসলে কি মনে করেন, আসলে কি কোনো সীমাবদ্ধতা আছে নাকি? সীমাবদ্ধতা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু অনেক আছে কিনা আমি মনে করি না। আমি মনে করি নারী পক্ষ অনেক ক্ষেত্রেই কাটিং এজে আছে। মানে অনেক ইস্যু নারী পক্ষ জনপরিসরে নিয়ে আসছে, যেটা নাকি আগে কেউ আনে নাই বা আনতে পারে নাই। সীমাবদ্ধতা নিশ্চয়ই আছে, কিন্তু রক্ষণশীলতা আছে, এটা আমি এগ্রি করব। এখন যখন আসলে নারীরা একদম সরাসরি সব কথা বলেন, যে ভাষা ব্যবহার করেন, সেটা নিয়ে অনেক নারীবাদীদেরই আপত্তি দেখি, এবং অনেকাংশে তারা এক ধরনের নিয়ন্ত্রণ করতে চান নারীবাদী আন্দোলনটাকে, বা নারীবাদী আন্দোলন যে গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে আরো বেশি সংস্কার করে নারীদের কথা বলতে পারে, এইটা তারা বিশ্বাস করেন না। আপনার আপনার বিশ্বাসটা আসলে কি? না, আমি মনে করি যে যতটা বৈচিত্র্য আমরা ধারণ করতে পারি তত ভালো, এবং সেটা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, শুধু নারী আন্দোলনের ক্ষেত্রে না, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আমি মনে করি যতটা বৈচিত্র্য ধারণ করা যায় ততটাই পজিটিভ। এবং আমি মনে করি যে নারী পক্ষ সেটা চেষ্টা করে, যে বিভিন্ন সেই বৈচিত্র্যটাকে ধারণ করার চেষ্টা করে। দুটো নারীকে যদি দুইটা সাইকেল দেয়া যায়, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন হলো, কিন্তু আসলে একটা সাংস্কৃতিক পরিবর্তন দরকার সমাজে নারীর, এটা তারা মনে করেন না। আপনার কি মনে হয় যে বাংলাদেশের নারী আন্দোলনটা আসলে কখনো আন্দোলন হিসেবে বিবেচিত হয়েছে, নাকি এটা আসলে সেই এনজিও পর্যন্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে? দুইটাই, আমি মনে করি দুইটাই। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের নিয়ে আলাদা কর্মসূচি, সেটা প্রগতিবাদী কর্মসূচি হোক বা না হোক, বা বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন এই যে উন্নয়ন সংস্থাগুলো আছে, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো, তারাই করেছে, এবং তারা কিন্তু তৃণমূলে গিয়ে কাজ করেছে, সেটাকে অস্বীকার করা যাবে না। এবং তারা এই কাজটা করেছে বলে অনেক নারীরা বেরিয়ে আসতে পেরেছে, যেটা আগে হয়তো পারে নাই, সেই সুযোগগুলো ছিল না। সেই সুযোগগুলো কিন্তু অনেক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তৈরি করেছে। সুতরাং আমি তাদেরকে এই ক্রেডিটটা দেব যে তারা এটা করেছে, কিন্তু তার মানে না যে তারা সবসময় নারীর অধিকার
কে মাথায় রেখে বা নারীর সমান অধিকারকে মাথায় রেখেছে, বা নারীর স্বাতন্ত্র্য এবং স্বাধীনতাকে মাথায় রেখেছে। এবং নারী আন্দোলনেরও অনেক সংগঠন কিন্তু নারীর স্বাধীনতার কথা বলে না, বা নারী মুক্তির কথা বলে না। নারী কিছু কিছু অধিকার নিয়ে কথা বলে, কিছু কিছু অগ্রগতি নিয়ে কথা বলে। আর ক্ষমতায়ন শব্দটা হচ্ছে আমার মতে সবচেয়ে মানে কি বলবো মিস ইউজড একটা শব্দ, একটা টার্ম। আমরা ক্ষমতায়নটাকে এখন এমন একটা শব্দ হয়ে গেছে যে আমার চাকরিতে বেতন বাড়লো তা আমার ক্ষমতায়ন হয়ে গেল। ক্ষমতায়ন শব্দটারও অনেক, আমি যে জন্য আমি এটা ব্যবহার করি না সহজে এই শব্দটা, কারণ এই শব্দটা যত্রতত্র ব্যবহার করে এটার মূল বিষয়টা যে একটা রূপান্তর ঘটতে হবে সমাজে এবং নারী পুরুষের সম্পর্কে একটা রূপান্তর ঘটতে হবে, তার মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়ন হবে। সেই জায়গা থেকে সরে এসে এখন হয়ে গেছে নারীর জন্য এই কর্মসূচিটা করলাম, নারীর জন্য এই সম্পদটা জোগাড় করে দিলাম, এটাই ক্ষমতায়ন। তো সেই জায়গায় আমি ক্ষমতায়ন শব্দটা ব্যবহারের পক্ষেই না। আমি এই ধরনের প্রশ্ন শুনেছি যে আপনাদের অনেক সুপারিশ আসলে শহুরে মধ্যবিত্ত নারীদের জন্য, যেখানে ট্রান্সজেন্ডার নারী, আদিবাসী নারী বা যারা আসলে নিম্নবিত্ত পরিবার থেকে এসে এই শহরে কোনো একটা গার্মেন্টসে কাজ করেন, গার্মেন্টস কর্মী, তাদের কথা আসলে ততটা বলে না। আপনি কি এটাকে এই এই প্রশ্নটাকে বা এই সমালোচনাটাকে কিভাবে নেবেন? এই সমালোচনাটা এইভাবেই নিব যে তারা পড়ে নাই, তারা পুরো জিনিসটা পড়ে নাই। কারণ আমরা কিন্তু চেষ্টা করেছি, আমাদের 10 জনের মধ্যেই কিন্তু আমরা চেষ্টা করেছি বিভিন্ন সেক্টরের নারীদেরকে নিয়ে কমিশন গঠন করতে। মানে কমিশন গঠনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না, আমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল যে আপনি যাদেরকে নিয়ে কমিশন গঠন করতে চান। তো আমি চেষ্টা করেছি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট থেকে মানুষকে রাখতে, অভিবাসী শ্রমিকদের নিয়ে যারা কাজ করে তাদেরকে রাখতে, আমি চেষ্টা করেছি গবেষণা যারা করে তাদেরকে রাখতে, আমি চেষ্টা করেছি যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে বিশেষজ্ঞ নারী স্বাস্থ্য নিয়ে তাদেরকে রাখতে। এবং আমাদের এই একটাই কমিশন যেটা নাকি ঢাকার বাইরের থেকে কোনো সদস্যকে রেখেছে, এবং আমাদের সাথে নিরূপা দেওয়ান ছিল। এবং এখন যেটা হচ্ছে, যেহেতু অন্য কোনো কমিশন ঢাকার বাইরে থেকে কাউকে রাখে নাই, লজিস্টিক একটা সমস্যা হয়ে গেছে। উনি যে রাঙ্গামাটি থেকে আসা যাওয়া করতো সেগুলো বিলগুলো এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না, কারণ এটা তো ইয়ের মধ্যে নাই, ওদের কি বলে ফরম্যাটের মধ্যে নাই যে আমরা ঢাকার বাইরে থেকে কাউকে নিয়ে আসবো। এবং আমরা কিন্তু আমাদের পরামর্শ সভাগুলো সব ঢাকায় করি না, আমরা নিজেরা বসেছি, কমিশন বসেছে 39 বার, কিন্তু আমরা ঢাকার বাইরে গিয়ে গিয়ে বিভিন্ন সেক্টরের সাথে বসেছি। যেমন চট্টগ্রাম এবং খুলনায় আমরা শ্রমিকদের সাথে বসেছি, আবার উত্তরবঙ্গে আমরা আদিবাসীদের সাথে বসেছি, রাঙ্গামাটিতে আদিবাসীদের সাথে বসেছি। সুতরাং আমরা বিভিন্ন জনে একটা ইস্যুতে আমরা আসে নাই যেটা সঠিক সমালোচনা, সেটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু, কারণ সেটা আমাদের ম্যান্ডেটই ছিল। আমাদের ম্যান্ডেট হচ্ছে নারী, এবং সেখানে সব ধরনের নারী, সে ট্রান্স নারী হোক কি ট্রান্স নারী না হোক কি যে কোনো নারী হোক, সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের এবং সব রকমের ভাষাগত মানে এই সকল রকম বৈচিত্র্য আমরা কভার করব, কিন্তু আমরা ইয়েতে যাই না, মানে আলাদা করে তাদেরকে অ্যাড্রেস করে যেই প্রস্তাবনাগুলো করা উচিত ছিল সেগুলো আপনারা করেননি। সেক্ষেত্রে আসলে ট্রান্স নারীদের সমস্যাগুলো কিভাবে সমাধান হবে, বা আপনারা কি এটা সংস্কার করার কোনো চিন্তা ভাবনা আপনাদের রয়েছে কিনা? না, সেটা আমাদের এর মধ্যেই নেই। সেটার জন্য যদি আরেকটা কমিশন হতো ভালো হতো। নাদিরা ইয়াসমিন নামে একজন শিক্ষক, তাকে যে সীমাহীন লাঞ্ছনা এবং স্বয়ং রাষ্ট্র তাকে বদলি করে এক জায়গা থেকে আরেক জায়গায় সাতক্ষীরায় পাঠিয়ে দিল, অনিরাপদ একটা অবস্থার ভেতর দিয়ে ফেলে দিল। আপনার কি এটা কি আসলে কিছুটা অপমানজনক কিনা? একই সঙ্গে রাষ্ট্র বলছে যে নারীদের এই অধিকারগুলো যেন প্রতিষ্ঠিত হয়, বা কোন কোন অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে তার জন্য একটা সংস্কার কমিশন করে দিল, এবং আবার একদিক দিয়ে আরেকজন নারীকে একদম মবের হাতে তুলে দেওয়া হলো।
এটা কি কিছুটা অপমানজনক কিনা? নিশ্চয়ই, নিশ্চয়ই অপমানজনক শুধু না, আমরা মনে করি যে এই জিনিসটা আমাদের ক্ষেত্রেও ঘটেছে। মানে এই যে আমাদের একটা স্লোগানই তো হয়ে গেল, চেয়েছিলাম হিসাব হয়ে গেলাম বেশ্যা। তো যেহেতু আমি বেশ্যা শব্দটাকে আহ অপমানজনক মনে করি না, সেজন্য ওটা আমি মনে করি না যে বেশ্যা শব্দটাকে অপমানজনক। তবে আমরা 1999 সালে যখন যৌনকর্মীদের সাথে জন্য আন্দোলন করলাম সাথে নিয়ে, তখন কিন্তু আমরা একটা আমাদের অর্জন হয়েছিল যে গণমাধ্যমে বেশ্যা, সরি নট বেশ্যা, গণমাধ্যমে পতিতা শব্দটা বিলুপ্তি ঘটেছিল, যৌনকর্মী শব্দটাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। এবং এই পরশুদিনও আমাদের একটা ছিল, আলোচনা সভা ছিল যৌনকর্মীদেরকে নিয়ে, যৌনকর্মীদের অধিকার নিয়ে। আপনারা জানেন যে সেটা ওয়ান অফ দ্য থ্রি যেটা নিয়ে হেফাজত খুব ক্ষিপ্ত, যে আমরা কি যৌন কর্মটাকে একটা গ্লোরিফাইড করা হলো। না, গ্লোরিফাইড না, তারা বলেছে স্বাভাবিক যৌন কর্মকে আমরা স্বীকৃতি দিয়ে স্বাভাবিককরণ এবং এনকারেজ করছি। তো সেটা বলেছে। তোরা তিনটা বিষয় ওদের মূল আপত্তির জায়গা ছিল, সেটা একটা। আরেকটা ছিল ম্যারিটাল রেপ, যে দাম্পত্য জীবনে ধর্ষণ, যেটা নাকি অহরহ হচ্ছে, যেটা নিয়ে মানুষকে হাসপাতাল পর্যন্ত যেতে হচ্ছে, যে ক্ষতটা হচ্ছে, সেটা একটা। আরেকটা ছিল আমাদের পারিবারিক আইনের ক্ষেত্রে সমান অধিকার, সমান হিস্সা, যেটার জন্য নাদেরাকে এই লাঞ্ছনা মৃত্যু হলো, সেটা সমান হিস্সার কথাটা বলা হয়েছে। কিন্তু আমরা এই দাবিটা কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ অনেক কাল ধরে করে আসছে। তারা একটা অভিন্ন পারিবারিক আইনের কথা বলেছে, যেটা নাকি সমতা ভিত্তিক হবে এবং যেখানে সব ধর্মের নারীদের একই রকম অধিকার, একই রকম হিস্সা থাকবে। কিন্তু সেটা আমরা যখন এখানে লিপিবদ্ধ করলাম সেই সুপারিশটা, তখন আমাদেরকে বলা হলো যে আমরা ধর্মকে অবমাননা করছি, ধর্ম অবমাননা। আমরা কিন্তু খুব পরিষ্কার ভাবে ওখানে লেখা আছে, এটা আমরা বলছি যে আমরা একটা সিভিল অপশন তৈরি করতে চাই। যারা ধর্মীয় পারিবারিক আইনে, ধর্মভিত্তিক পারিবারিক আইনের অধীনে থাকতে চায়, থাকবে তারা, এবং অনেক নারীরাও চায়। সুতরাং তাদের থাকার ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা বলেছি কিন্তু যারা থাকতে চাই না আমরা, তাদের জন্য একটা সিভিল অপশন তৈরি হোক, একটা ঐচ্ছিক, যে জন্য আমরা শব্দটা ব্যবহার করেছি যে এটা ঐচ্ছিক হবে। এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এটা মানতে বাধ্য হব, তা যেন না হয়। যারা সমান অধিকার ভিত্তিক একটা পারিবারিক আইন চায়, তাদের জন্য তো জায়গা দরকার। আপনার কি মনে হয় এই প্রস্তাবনাগুলো মেনে যে সরকারি আসবে, তারা যদি কাজ করেন, তাহলে বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের একদম তৃণমূল থেকে শহুরে সংস্কৃতিতে পর্যন্ত জেন্ডার সমতার যে আমরা ঘাটতিটা দেখি, সেটা নতুন ভাবে সংজ্ঞায়িত হবে? সেটা নির্ভর করবে কতটা সদিচ্ছা থাকে সরকারের এই ব্যাপারে, এবং তারা কতটা এগুলো বাস্তবায়ন করতে আগ্রহী হবেন এবং সচেষ্ট হবেন, তার উপর নির্ভর করবে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ।